বন্ধুরা ওই হচ্ছে ঢাংমারি খাল। ওই খালটা হচ্ছে মূলত সুব্রত দাদা নাম করে একজন ব্যক্তিকে কুমিরে ধরছিল। আমরা এখন ওই খালটার ভিতরে প্রবেশ করব এবং ঘুরে ঘুরে দেখাবো। পরে সুব্রতর লাশটা নিয়েও ভেসে উঠছে মুখে নিয়ে, যেখানে ধরছিল ওই জায়গায় ধরা। আমরা দেখতেছি যে সুব্রত আড়ে হয়ে আছে আর লম্বা হয়ে উজনে ভাসতেছে। এবং যে স্থান থেকে সুব্রত দাকে কুমিরে ধরছিল আমরা ওই স্থানের সম্পূর্ণ ফুটেজ দেওয়ার চেষ্টা করব। জীববৈচিত্র্য মনে করেন জীবনযাপন যা বলেন আর কি, আসলে খুবই ভয় ভীতির ভিতর দিয়ে সবাই যাইতে হয়। এই যে নদীটা আমরা এখন চলতেছে, এটা ঢাংমারি নদী, যেটা এক নামে এখন পরিচিত হয়েছে কুমিরের খাল নামে। কুমিরের খাল না? কুমিরের খাল, আচ্ছা। না আসলে শহরের লোক অনেকটাই জানে না, অনেকের ভিডিও দেখে দেখে হয়তো মানুষ এগুলো কিংবা দেখতেছে। এই আমরা যেখানে নদীটাই কি কুমির সবসময় দেখা যায়? অধিকাংশ সময় কুমির দেখা যায়। এই আমরা কি সেই ঢাংমারি নদী? এই সেই ঢাংমারি নদী, এই যে আমরা যে সামনে যাচ্ছি এখানেই কুমির থাকে, অধিকাংশ সময় এখানে থাকে। আর আমরা সোজা সুন্দরবনের ওই পার যেখানে যাব, ওই জায়গা থেকে গত বছর ঠিক এইরকম টাইমে, এর থেকে কিছু আগে, জয় নামে একটা ছেলেকে একেবারে এখান থেকে ধরছিল, একেবারে উপর দিয়ে ওর টান দিয়ে ধরে নিয়ে আসছে। ওইখান থেকে? হ্যাঁ, ওই যে খাল আছে, ওই যে খাল থেকে। হ্যাঁ, আমরা সেই ঘটনাস্থলেও যাবো এখন। তো বন্ধুরা, আজকে আমাদের এই যাত্রায় আমি সব্যসাচী আছি, ছোট ভাই প্রান্ত আছে, বড় ভাই আশিস মণ্ডল আছে, ওনার একটা ইউটিউব চ্যানেল আছে আশিস মণ্ডল, প্রান্ত গোলদার একটা আইডি আছে, ওটাও একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর ইনি হচ্ছেন জুয়েল ভাই, ইনার কাছ থেকে আজকে আমরা অনেক তথ্য নিব এবং আমরা যে ভ্রমণে যাচ্ছি, আমাদের ভ্রমণ সঙ্গী হিসাবে, গাইড হিসাবে ভাই আছেন, উনি আমাদের সব কিছু দেখাবেন, বলবেন। তো সঙ্গে থাকুন। আমরা এখন খালের ভিতরে যাব, এই বাড়ির ভিতর দিয়ে যেতে হচ্ছে। গুরুদেব ভয় দিই। বন্ধুরা, আমরা মূলত হচ্ছে ওই খালটাতে যাচ্ছি, আর এটা হচ্ছে বাড়ির ভিতর থেকে রাস্তা ছিল। এই যে দেখেন বাড়ি, আমরা এই পথ দিয়ে আসলাম। আমরা যে পথ দিয়ে সুব্রত দাকে নিয়ে গেছিল, এই পথ দিয়ে সুব্রত দা চলাফেরা করতো এবং প্রতিদিনই ঢুকছিল এই পথ দিয়েই সুব্রত দা আরও তার সাথীরা জঙ্গলে কাঁকড়া ধরতে যেত। এই সেই পথ যিনি প্রতিনিয়ত হচ্ছে এই পথ দিয়ে কাঁকড়া ধরতে যেতেন ওই নদীতে, এবং এইখান থেকেই নৌকায় করে উঠতেন। সে জায়গাটা একটু দেখেন। এই সেই নৌকা, এই নৌকা করেই সুব্রত দা এই নদীটি পার হতেন। এবং ওই যে এই নদী থেকে আপনাদের একটু দেখাই, এই নদীটার থেকে ওই যে নদী আসতেছে, এই আমি চলে গেলাম। তো হচ্ছে ওই যে একটা নৌকা আসতেছে, ওখানে একটা মোহনা আছে, ওই মোহনা দিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করা যায়। ওই মোহনার মাথায় হচ্ছে সুব্রত দাকে কুমিরে ধরছিল। তো আমরা ওখানে যাব, সঙ্গে থাকুন। বসতে হবে, নাহলে কিন্তু পড়ে যাবেন। আমাদের নৌকাটা এখনই ছাড়া হবে। দেখেন আমরা অলরেডি নদীতে নেমে গেছি। ওই যে এই চর থেকে নদীতে নামছি, এখানেও পাও দিতে মনে করেন এখন ভয় লাগে। এই নদীটা অনেক ভয়ঙ্কর, মানে কুমিরের এত তীব্র চাপ। চাপ
মনে করেন নদী দিয়ে আমরা এখন জঙ্গলের ওই পাশে যাবো। বিপজ্জনক একটা নদী। এই জুয়েল ভাই সেদিন সুব্রত দাকে হেল্প করছিলেন, হাত ধরে টেনে রাখছিলেন, এই সেই ভাই। ইনি বলছেন এই যে নদীতে আমরা এখন পার হচ্ছি, এই নদীতে এখানে পা ধোয়াটাও নাকি বিপজ্জনক, এখানেও কুমির আক্রমণ করতে পারে। তো এক পর্যায়ে প্রাণটা বলতে পারেন হাতের মুঠোয় রেখে আমরা যাচ্ছি ঘটনাস্থলে। এই নদীটা খুব ভয়ঙ্কর, এই নদীটা দেখুন। আমরা এখন কথা বলবো জুয়েল ভাইয়ের সাথে। জুয়েল ভাই, আপনাদের বাড়ি তো একবার এই জঙ্গলে কিনা, জঙ্গলের বন্যালে। তো শুনেছি এই নদীটাই অনেক ভয়ঙ্কর। হ্যাঁ, আপনাদের, আমরা তো খালি শুনি যে এখানে এই জায়গাতে কুমির বাসে, ওই জায়গাতে কুমির বাসে। আপনারা আসলে যখন কাঁকড়া মারতে যান তখন এই নদীটাই ব্যবহার করেন? বুঝি না। আমাদের যদি সুন্দরবনের ভিতরে কাঁকড়া, মধু কোনো কিছুই আহরণ করতে হয়, তো এই নদীতে আমরা যেভাবে নৌকা যাচ্ছি, নৌকা দিয়ে আমাদের পার হওয়া পড়ে। এই নদীতে তেমন একটা নামা পড়ে না। তো এই আমরা এখন যেখানে আসছি, আপনি দেখেন এই যে সোজা এই যে একটা ফাঁকা জায়গা দেখছেন, হ্যাঁ, তো এই ফাঁকা জায়গাটা দিয়ে তখন পানি অনেক ভরা ছিল। এই নদীর যে হিংস্র কুমিরটা, যেটা আর কি আমাদের সুব্রতকে আক্রমণ করলো, মোশারেফ গাজীকে আক্রমণ করলো, এইটা করমজল নদী এবং এই আমাদের ঢাংমারি নদী দিয়েই বিচরণ করে। আচ্ছা, জয় নামে যে ছেলেটাকে আক্রমণ করেছিল, সেটা জয় নামের ছেলেটাকে আক্রমণ করছিল এখান থেকে। এই যে একটা ফাঁকা জায়গা দেখেন, আমি এই যে নৌকাটা এখন ওখানে ভিড়াবো। ও সুন্দরবনে জাস্ট কাঁকড়া মেরে যখন এই কিনারে আসছে, এই আমরা যেমন নৌকা বেয়ে আসতেছি, এরকম ওর বাবা নৌকা নিয়ে এরকম বেয়ে ওদের পার করতে যাচ্ছিল। তো ও কিন্তু এখানে পা ধুইতে গেছে, পা এখানে হয়তো পানি খাইতে গেছে কিংবা কোনো কিছু করতে গেছে, হাতে মুখে পানি দিছে। তো দিয়ে জাস্ট উঠে যাচ্ছে, ওই মুহূর্তে মনে করেন কুমির যে ওর দুই পা একসাথে অ্যাটাক করছে। তো ওর এই জায়গাটা, কপাল ভালো ছিল, হ্যাঁ, এই জায়গাটাই, এখান থেকে এখান থেকে। এই যে ফাঁকাটা, হ্যাঁ। তো এখান থেকে যেহেতু পানি ভরা ছিল, তো হয়তো এখানে কোনো গাছ ও তাড়াতাড়ি ধরতে পারছে। তাহলে কুমিরও ওইভাবে দুই পা ধরার পরে আসলে কোনো ব্যক্তি যে ফেরত আসবে, এটা আমরা কোনোদিনও আশা করি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে জয় নাম করে একটা ভাইকে কুমিরে অ্যাটাক করছিল, দুই পাই ধরছিল একসাথে। তো বলছেন যে আল্লাহর অশেষ কৃপা ছিল ওনার উপরে, যার কারণে হচ্ছে উনি প্রাণে বেঁচে গেছিলেন। বেঁচে গেছে, হ্যাঁ। যাই হোক, বন্ধুরা, এই সেই জায়গা, এই যে দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাটা এখন ক্রস করতেছি। তো আমাদের ভিতরে মনে করেন জয়ের অভিজ্ঞতা সব থেকে বেশি, যেহেতু একবার কুমিরের মুখ থেকে ফেরত আসছে। আবার সুব্রত, আমরা যেদিন একসাথে জঙ্গলে ছিলাম, তো করমজল নদীটা পার হওয়ার সময় জয়ও আমাদের সাথে ছিল। আচ্ছা, তো মৃত্যু যার আছে তার তো মৃত্যু হবেই। একটা কথা আছে ধর্মীয় বিধানে, যে যার যেখানে মৃত্যু আছে সে পায়ে হেঁটে হইলেও যাবে। রাইট। তো আমাদের ওখানে আমরা যেভাবে ছিলাম, আমাদের চারজনই আগে পানিতে নামা ছিল। সর্বশেষ পানিতে নামছে সুব্রত, হ্যাঁ, এবং আমরা ছিলাম নদীর ভিতর সাইডে, হ্যাঁ, এবং কিনার সাইডে, একেবারে কিনার সাইডে ছিল সুব্রত। আচ্ছা, তো আমাদের চারজনের পায়ের নিচ দিয়ে এসে কিন্তু সুব্রতকে আক্রমণ করে। তাই আমরা কঠিন দৃশ্য। আমাদের পায়ের নিচ দিয়ে এসে সুব্রতকে আক্রমণ করে। তো আমরা যখন ওকে ধরে রাখছি, মানে ধরার সাথে সাথেই মনে করেন একটা নাড়াচাড়া তো দেয়, একটা কুমির অত বড় জন্তু এসে যখন আক্রমণ করবে। তো ওকে ধরার পর আমরা ধরে রাখছি, আমি, স্বপন, সোহেল, জয়, চারজনই ওকে ধরে রাখছি। তো মনে করেন একটা কুমিরে যদি কাউকে ধরে পানির ভিতরেও, চারজন কেন 40 জন ধরেও রাখা সম্ভব না। যাবেন ভাই, দেড় মিনিটের অত ভয় মতো করতেছে আমরা এবার ওকে রাখছিলাম হাতের উপরে। করে কোনটাই তারপর তো নিয়েই গেল। প্রায় 20 মিনিট পর ওকে মুখে নিয়ে ভেসে উঠলো। নদীর যে পার দিয়ে ধরছে তার শুধু অপোজিট পার, একটু মাছ বরাবর আর কি, একবার কিনারে না, মাছ বরাবর ওকে নিয়ে ভেসে ওঠার পর তখন তো আমাদের কিছু করার নাই। লোকজনকে খবর দেওয়া হইলো, ফোনে খবর দিলে বন বিভাগ আসলো, লোকজন গেল। তারপর ঘটনাক্রমে প্রায় 1-1.5 ঘন্টা ও মুখে নিয়ে ভাসছে। হঠাৎ কোনো এক সময় আর কি ওর লাশটা ছেড়ে দিয়ে ও কিন্তু ডুব দিয়ে সরে যায়। ওই যে একটা জিনিস আছে আমাদের এখানে, যেহেতু একসাথে গেছি, লাশ নিয়ে আসলেও বাড়ি আসতে হবে। আচ্ছা, গহীন জঙ্গলের খাল। জুয়েল ভাই, আপনাদের তো প্রতিদিনই জঙ্গলে, হ্যাঁ, প্রতিদিন জঙ্গলে আসতে হয়, যেহেতু উপার্জনের জায়গাটা হচ্ছে সুন্দরবন। এখানে কেউ মধু আহরণ করতে আসে, কেউ কাঁকড়া আহরণ করতে আসে, এটার উপরে। আমরা যারা সুন্দরবনের ভিতরে যাই,
হয়তো কেউ মারপেটের ভাই না, কিন্তু আপন ভাই থেকে বেশি। আর সুব্রত এমন একটা ছেলে ছিল যে আমার সবসময় সঙ্গী। শুনেছি। সবসময় ও সুন্দরবনে আমাকে নিয়ে যাইতো। আমি আসলে সুন্দরবনে এই অঞ্চলের মানুষ যেভাবে ইনকাম করে আমি এইভাবে ইনকাম করার জন্য অভ্যস্ত না। যেমন ওরা মধু কাটতে পারে, আমি কিন্তু মধু কাটতে পারি না। তো ওরা কাঁকড়া বাইর করতে পারে, আমি কিন্তু পারি না। তা ও সবসময় আমাকেই সাথে নিয়ে যাইতো, যে মামা তো পারে না, তো সবাই ইনকাম করে, তো মামা কেন বসে থাকবে, আমাকে মামা বলে ডাকতো। তো আমাকে সবসময় সাথে নিয়ে যেত। এরকমই একটা পরিস্থিতি। এর আগের দিনও কিন্তু বেশ কয়েকদিন আগে আমি যাইনি। হঠাৎ করে তার আগের দিন বলছে, মামা এখন তো ইনকামের একটা টাইম হয়েছে, সামনে পুজো আছে, চলেন যাই। তো একদিন গেছি, যাই কিন্তু ইনকাম করতে পারিনি, আমরা চলে আসছি। পরের দিন আবার এরকম যাওয়ার সময় একটু মন মরা, তো মনে করেন আবারও গেলাম। সব থেকে বড় বিষয়, ওকে যখন কুমিরে ধরছে, আরো অনেকে ছিল, ও কিন্তু আমার দিকেই তাকায় পড়ছে। আর ওর যে চাহনিটা আমার দিকে, এই দৃশ্য আসলে কোনোদিন ভোলা সম্ভব কিনা এটা আমি জানি না, কঠিন বলতে পারবো কিনা সেটাও আমি জানি আর না। আপনজন যদি চলে যায় তখন তো আসলে করার কিছু থাকে না। ঠিক আছে। এমনই একটা ছেলে ছিল যে আসলে ওকে নিয়ে কেউ দুটো কটু কথা বলবে। লাস্টটা পাইছিলেন কোন সময়? লাশ পাইছি আমরা, মনে করেন ওকে 4টার কিছু আগে অথবা 4টার দিকেই ওরা কুমির আক্রমণ করছে। তারপর ওকে সন্ধ্যা হবে এরকম টাইমে লাস্ট ওকে কুমিরের মুখে দেখছি আমরা, যে মুখে নিয়ে ভাসতেছে, ভাসি উঠেছিল। ও তো কুমির হয়তো সর্বোচ্চ 15 মিনিট ওকে নিয়ে পানি, তো 15-20 মিনিট পানির নিচে ছিল। শুনেছি যে 2টো না 3টের দিক নিয়ে গেছে। না, ওটা ভুল ধারণা। ওকে নিচে সম্ভবত 4টা বাজে অথবা 4টা বাজে 10-15 মিনিট বাকি ছিল এরকম টাইমে। ওই সময় তো আকাশে মেঘও ছিল। আকাশে মেঘের তেমন একটা না, কিন্তু যে টাইমটাই ছিল মনে করেন পুরোপুরি দিয়ে নিত। এখন রাত হয়ে যেত, তাহলে তো আরো রাত হয়ে যাইতো, বলতে রাত তো আসলেই হয়েছে, আমাদের লাশ উদ্ধার করতে রাতই হয়েছে। ওকে যখন নিচে নেওয়ার পরে 20 মিনিটের মতো, 15-20 মিনিট ওরা পানির নিচে রাখছে। যেখানে ধরছো এক জায়গায় ধরছে, ও কিন্তু দ্বিতীয় আর কোনো জায়গায় ওরা আক্রমণ করেনি। ওই অবস্থায় মুখে কামড় দিয়ে নিয়ে মনে করেন ভাসতেছে। তো ভাসতে ভাসতে সোজা নদীর উজানে যাচ্ছে। তখন নদীতে জোয়ার ছিল, কিন্তু নদীর গোড়ার দিকে বেরোচ্ছে। তা আমরা তো কিনার দিয়ে ওরা দেখা ছাড়া কোনো কিছু করণীয় নাই, কেন আমরা তো পানিতে নেমে তো কুমিরের সাথে লড়াই করা সম্ভব না, আমরা তো আসলে কিছু করতেও পারবো না। জাস্ট আমরা অপেক্ষা করতেছি কখন লোকজন আসে, কখন বন বিভাগ আসে। তো আমাদের লোকজন যাইতে যাইতে বন বিভাগ ওদের ট্রলার নিয়ে করমজলের যে ফরেস্ট ছিল ওরা সাথে সাথে চলে গেল। যাওয়ার পরে ওরাও দেখতেছে যে মুখে নিয়ে ভাসতেছে, এমন একটা পর্যায়ে মুখে নিয়ে ভাসতেছে, এই অবস্থা কিন্তু ওরা দেখছে। জাস্ট ট্রলার যখন আসছে তখন কিন্তু ও নিয়েই আর কি ওরে মুখে নিয়েই ডুব দিছে। তো আমরা তো বিভিন্ন জায়গায় একটা আইডিয়া করে রাখি, তা যে বরাবর ডুব দিছে ওইটা নিয়ে, আর লাস্ট কুমির আবার ওখান থেকে প্রায় 5-700 হাত নিচের দিকে কুমিরকে আবার দেখছি আমরা। তখন মুখে কিন্তু সুব্রত নাই। তো মনে করলাম এর ভিতর কোথাও একদম ওকে ছাড়ছে। তো ওখানে তো পানি বেশি, জোয়ার ভরা, আমাদের ইচ্ছা করলেও কিছু করণীয় নাই। অপেক্ষা করলাম কখন ভাটা শেষের দিকে যায়, পানি কখন কমে। কমতে কমতে 8টা 8:30 বাজলো, তখন কিন্তু আমরা ওখানে অ্যাক্টিভভাবে কে নামবে। আসলে আমিও চাইছি নামতে, কারণ ও আমার সাথে রয়েছে, ওকে তো ফেরত তো রেখে আসা যাবে না, ওখানে তো লাশ তো ফেলে আসা যাবে না। তো আমারে অনেকে বললো তোমার নামার দরকার নাই, যেহেতু আসলে সারাদিন না খাওয়া আর সাথে এরকম অঘটন, আমারে নামতে দিল না। আমাদের তায়ের, তারপরে আলম আছে এখানে, এই যার নৌকা নিয়ে আসছি আমরা, আলম, তারপর হচ্ছে ওর ভাই দিয়ে এভারেজ প্রায় 15-20 জন লোক কিন্তু পানিতে নামছে। তো রাত 8টা 8:30 বাজে, অন্ধকার রাত। তো নেমে এক পর্যায়ে ডুবাডুবি করতে 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 10:30 নাগাদ ওকে কিন্তু রনি পাটোয়ারি আছে, সুব্রতর মামা শ্বশুর হয় সম্পর্কে, রনির পায়ে কিন্তু ওর হাত অথবা পা কিছু একটা ঢেকে গেছে। শুনছি যে ছেলেটা ডুবাই ছিল ওর বলে খুব দম। হ্যাঁ, ওখানে যারাই নামছে সবারই কম বেশি ভরপুরই দম। তো রনির পায়ে যখন ওই যে আমাদের একটা সিক ছিল, সিক দিয়ে বাঁধছে প্রথমে, তা বাঁধলে ও কিন্তু ডুব দিছে, ডুব দিয়ে ওর পা অথবা হাত বাঁধছে। বাঁধার পরে ও কিন্তু আর দেরি দেয় নাই, ও সিকমিক ফেলে দিয়ে ও কিন্তু সাথে সাথে ডুব দিছে, বলছে লাশ পাইছি বলেই ডুব দিছে। তখন আর ভয় ভীতি কিছু না, ভয় ভীতি ওই সময় আসলে ভয় ভীতি থাকলে তো কেউ পানিতে ওই রাত্রে কেউ নামবে না। ওই নদীতেই কুমিরি ধরছে, ওই নদীতেই আবার ডুবোডুবি করতেছে, কেউ নামবে? কিন্তু ওই যে একটা জিনিস আছে, উপকূলের মানুষ এতটুকুই আমরা বলতে পারি যে একজন এখানে আসছে, আমাদের একজন সহকর্মী যে মারা গেছে তার লাশ ফেলে থুয়ে যাবো, এরকম চিন্তা ভাবনা আসলে কারো ছিল না। মনে করেন 200-300-র উপরে লোক গেছে, এই এলাকায় একটা পুরুষ মানুষ বাড়ি ছিল না, সবাই গেছে ওখানে। এরকম নৌকা গেছে 8টা-10টা, ট্রলার গেছে 5টা-7টা, সবাই চলে গেছে। তো লাশ উঠানোর পরে 11টার দিকে বন বিভাগটা দেখাইলাম, দেখে আমরা চলে আসলাম। আসার পরে আর কি লাশ দিত, তখন প্রশাসনিক যে কার্যক্রমগুলো আছে সবাইকে। অবশেষে আমরা জঙ্গলের ভিতর থেকে চলে আসছি।
এখন নৌকাটা উঠিয়ে রাখতে হবে। এখন আমরা সুব্রতদার বাড়িতে যাব। সুব্রতদার বাবা মার সঙ্গে দেখা করব, ওনার ওয়াইফের সঙ্গে দেখা করব। আর এখানে পার্শ্ববর্তী আরও একজনকে কুমিরে ধরছিল, তাদের বাড়িতেও যাব, তাদের সঙ্গেও কথা বলবো। সঙ্গে থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার হাতে কাদা, আমার অফ করে দেবো, অফ করে দেবো। দেখি ধরো এলে বাবা চৌকি দেখে না আর ওই মা এ হচ্ছে সুব্রতদার বাবা, উনি চোখে দেখেন না, আর উনি হচ্ছেন মা। তো এই পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন সুব্রতদা।